নমস্কার, দেখছেন জি24 ঘন্টার আপনাদের সঙ্গে রয়েছে আমি সৈকত। শুরু করছি স্পেশাল 24। আর স্পেশাল 24-এ আজ সত্যি একটা স্পেশাল খবর। ইউপিএ সরকার বা সংযুক্ত প্রগতিশীল জোট 2004 থেকে 2014 সাল পর্যন্ত ডক্টর মনমোহন সিংয়ের প্রধানমন্ত্রীত্বে এই জোট পরপর 2 মেয়াদে 10 বছর ভারতে কেন্দ্রীয় সরকার পরিচালনা করেছিল কংগ্রেস। যে 10 বছরে একাধিক গুরুত্বপূর্ণ কাজ করেছিল ডক্টর মনমোহন সিং সরকার, যেমন তথ্যের অধিকার আইন মানে আরটিআই, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ নিশ্চয়তা আইন মানে এমজিএনআরইজিএ, যা গ্রামীণ অর্থনীতিতে বড় পরিবর্তন এনে দিয়েছিল। এছাড়াও এই ইউপিএ আমলেই ভারত মার্কিন পরমাণু চুক্তি স্বাক্ষর হয়েছিল। কিন্তু সব কিছুকে পেছনে ফেলে ইউপিএ সরকারকে নাস্তানাবুদ হতে হয়েছিল দুর্নীতি ইস্যুতে। ইউপিএ সরকারের দ্বিতীয় মেয়াদে বেশ কিছু দুর্নীতি এবং আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠেছিল এই সময়ে। এর মধ্যে প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কয়লা ব্লক বন্টন থেকে 2G স্পেকট্রাম বন্টনের অভিযোগ উঠেছিল। এছাড়াও কমনওয়েলথ গেমস, আদার্স, আবাসন কেলেঙ্কারির মতো বিষয়গুলি নিয়ে দেশ জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনা হয়েছিল। তবে পরবর্তী সময়ে বিভিন্ন আদালত এবং তদন্তে এই অভিযোগের আইনি পরিণতি ভিন্ন ভিন্ন রূপ নেয়। একাধিক আদালত এবং সুপ্রিম কোর্টে প্রমাণের অভাবের কারণে এই মামলাগুলি থেকে সব অভিযুক্তই কার্যত বেকসুর খালাস হয়ে যান। সর্বশেষ কোল ব্লক কেলেঙ্কারিতে ক্লিনচিট প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংকে। এখন প্রশ্ন, যে কেলেঙ্কারির কারণে ইউপিএ সরকার থেকে ভরসা উঠে গিয়েছিল মানুষের, সেই কেলেঙ্কারি ধোপেই টিকল না আদালতে। তাহলে মাত্র 12 বছরে কংগ্রেস আমলের সব অভিযোগ ফানুসের মতো হাওয়ায় উড়ে গেল। মোদির শাসনকালের 12 বছরে সব কলঙ্ক থেকে মুক্ত হাত শিবির, হাতে হাওয়া দুর্নীতি। আর এই হাতে হাওয়া দুর্নীতি যখন বলছি, তখন চলুন আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করি যে ঠিক কোন কোন ইস্যুতে হাওয়া হয়ে গেল দুর্নীতি। আমি একটু গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি কি কি। প্রথম দেখাবো কয়লা খনি দুর্নীতি, যার নাম কোল ব্লক কেলেঙ্কারি। চলুন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি কোল ব্লক দুর্নীতির কি রয়েছে। ভালো করে বোঝার চেষ্টা করুন। ক্লিনচিট পান ডক্টর মনমোহন সিং 2026 সালে, মানে কিছুদিন আগে, দুর্নীতির অঙ্ক 1.86 লক্ষ কোটি টাকার অভিযোগ উঠেছিল। এরপর ওড়িশার তালবাড়ি 2 নম্বর কয়লার ব্লক বরাদ্দে দুর্নীতির অভিযোগ, কিন্তু ক্লিনচিট পেয়েছেন ডক্টর মনমোহন সিং, প্রাক্তন প্রধানমন্ত্রী। এবার চলে যাই দ্বিতীয় কি অভিযোগ ছিল কংগ্রেস আমলে। 2G স্পেকট্রাম। আপনারা জানেন যে সে সময় 2G, মানে এখন যেমন 5G, সে সময় 2G ছিল, 2G নেটওয়ার্ক। এই 2G-তে কি অভিযোগ? সেখানে ক্লিনচিট পান তৎকালীন যে টেলিকম মন্ত্রী এ রাজা এবং কানিমোঝি, ডিএমকের ছিলেন দুজনে। তারা ক্লিনচিট পান 2017 সালে। দুর্নীতির অঙ্ক ছিল 1.76 লক্ষ কোটি টাকা। টেলিকমের স্পেকট্রাম বরাদ্দে বিশাল দুর্নীতির অভিযোগ উঠেছিল প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে, কিন্তু তিনি ক্লিনচিট পেয়েছেন। এবার দেখাবো পরেরটা, অগাস্টা ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার কেলেঙ্কারি। সিবিআই ইডি এখনো এই মামলার তদন্ত চালিয়ে যাচ্ছে। 3600 কোটি টাকার দুর্নীতির অভিযোগ। ভিভিআইপি হেলিকপ্টার কেনা, মানে ভিভিআইপি মানে একেবারে দেখা যাচ্ছে রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী তারা এই ধরনের হেলিকপ্টার চড়বেন। সেই হেলিকপ্টারের কেনারতে চুক্তির দুর্নীতির অভিযোগ উঠেছিল, সেটাতে এখনো তদন্ত চলছে, মানে এটা এখনো মুক্তি মেলেনি কংগ্রেসের। এরপর দেখাবো এয়ার ইন্ডিয়ায় বিমান দুর্নীতি। এয়ার ইন্ডিয়ার বিমান, সেখানে ক্লিনচিট পেয়েছেন প্রাক্তন প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী প্রফুল্ল প্যাটেল। তিনি মন্ত্রী ছিলেন এবং অসামরিক বিমান পরিবহন মন্ত্রী ছিলেন, সে কারণে এয়ার ইন্ডিয়ার কথা আসছে। 70,000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছিল এবং এক্ষেত্রে বিমান কেনায় অস্বচ্ছতা এবং আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছিল। দেখুন, বিমান কেনায় অস্বচ্ছতা, আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছিল। এরপর দেখুন, সবই কংগ্রেসের আমলে, ইউপিএ 1-2 এর আমলে। কমনওয়েলথ গেমস, নিশ্চয়ই আপনারা জানেন এই মুহূর্তেও কমনওয়েলথ গেমস চলছে। ক্লিনচিট পেয়েছেন সুরেশ কালমাডি। তিনি কত সালে পেয়েছেন? 2025 সালে, 1 বছর আগে। 70,000 কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল এবং জালিয়াতি, অতিরিক্ত মূল্যে সরঞ্জাম কেনার অভিযোগ উঠেছিল। তিনিও ক্লিনচিট পেয়েছেন, সুরেশ কালমাডি। এরপর দেখুন আদার্স হাউজিং কেলেঙ্কারি। আংশিক ক্লিনচিট পেয়েছেন কে?
তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন মহারাষ্ট্রের অশোক চব্বান এবং সুশীল কুমার শিন্ডে, যিনি পরবর্তীতে কেন্দ্রীয় ইউপিএ 2 সরকারের গুরুত্বপূর্ণ পদে ছিলেন। 2017 সালে তিনি ক্লিনচিট পান এবং 8,000 কোটি টাকারও বেশি দুর্নীতির অভিযোগ উঠেছিল। কার্গিল যুদ্ধের পরিবারের নামে যে সমস্ত ফ্ল্যাট তৈরি করা হয়েছিল সেগুলো কম দামে রাজনীতিকদের নামে বরাদ্দ করে দেওয়ার অভিযোগ উঠেছিল। তাহলে বুঝতে পারছেন এত দুর্নীতির অভিযোগ উঠেছিল কংগ্রেসের আমলে, যে কারণে সরকার টিকল না। 2014 সালে সরকার কার্যত সাধারণ মানুষের ভোটে হেরে যায় এই দুর্নীতি ইস্যুকে সামনে রেখেই। আর এবার সেই দুর্নীতি কার্যত ধোপেই টিকল না আদালতে। আর এবার তো ডক্টর মনমোহন সিং কোল ব্লক কেলেঙ্কারিতে, যেটা আপনাদের আগেই দেখালাম, তাতে ক্লিন চিট দেওয়া হলো। মামলা কার্যত প্রত্যাহার করে নেওয়া হলো, কারণ কোনো তথ্য পাওয়া যায়নি। দেখুন, কথায় বলে কয়লার কালি নাকি ধুলেও যায় না। এক্ষেত্রে সেই সত্যি মিথ্যে করে ক্লিনচিট পেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। কোল ব্লক বন্টনে অনিয়মের অভিযোগ তুলে আন্দোলনে নেমেছিল বিজেপি। 2012 থেকে 2014 লোকসভা নির্বাচন পর্যন্ত লাগাতার বিজেপির আন্দোলনের মুখে কথিত কোল ব্লক কেলেঙ্কারি নিয়ে সিবিআই তদন্ত শুরু হয়। তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং তার সরকার তখন একাধিক অভিযোগে বিদ্ধ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মনমোহন সিং বলেছিলেন, সমকালীন সংবাদ মাধ্যম এবং বিরোধীদের থেকেও আমার প্রতি ইতিহাস অনেক বেশি সদয় হবে। I honestly believe that history will be kinder to me than the contemporary media or for that matter the opposition parties in parliament. মনমোহনের সেই ভবিষ্যৎবাণী যেন মিলে গেল। অবশেষে কয়লা ব্লক বরাদ্দ মামলায় ক্লিনচিট পেলেন তিনি। তবে ঘটনাটা 2012 সাল, দ্বিতীয় ইউপিএ জমানার শেষ দিক। প্রধানমন্ত্রীর কুর্সিতে মনমোহন সিং। অভিযোগ ওঠে ওড়িশার তালাবিরা 2 নম্বর কোল ব্লক বরাদ্দে দুর্নীতি হয়েছে। অভিযোগ ওঠে নিয়ম না মেনে বেসরকারি সংস্থাকে কয়লা খনি বরাদ দেওয়া হয়। তৎকালীন কয়লা সচিব পিসি পারেখের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। কয়লা দপ্তরের সচিব পারেখ তখন মনমোহনের কোর্টেই বল ঠেলে দিয়েছিলেন, কারণ সে সময় কয়লা মন্ত্রক ছিল প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের হাতে। বিতর্কের জেরে একাধিক কোল ব্লকের বরাদ্দ বাতিল করা হয়। 2015 থেকে 2026 11 বছর পর ক্লিনচিট দিল শীর্ষ আদালত। কিন্তু 2024 সালের ডিসেম্বরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মনমোহন। চিরকাল যাকে দুর্নীতি মুক্ত বলে দেশের সামনে তুলে ধরেছিল কংগ্রেস, সেই তার গায়ে কয়লার দাগ লাগে 2015 সালে। মোদী সরকারের আমলে কয়লা মামলায় অভিযুক্ত হিসেবে মনমোহন সিংকে তলব করে সিবিআই। অবশেষে বুধবার প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা খারিজ করে দিল শীর্ষ আদালত। তার বিরুদ্ধে জারি করা সমনের নির্দেশও বাতিল করা হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং ভি মোহনার সমন্বয়ে গঠিত বেঞ্চ সিবিআইয়ের ক্লোজার রিপোর্ট গ্রহণ করল। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। কংগ্রেসের বিরুদ্ধে যখন কোনো অভিযোগই কার্যত প্রমাণ হচ্ছে না, মানে ইউপিএ সরকারের আমলে তোলা সমস্ত অভিযোগ আদালতে ধোপে টিকছে না, সে সময় কংগ্রেস নিঃসন্দেহে এই মুহূর্তে যখন ককরোচ আন্দোলন চলছে, তারাই আন্দোলনকে হাইজ্যাক করছে, বিজেপির বিরুদ্ধে, কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াচ্ছে, তখন তাদের কলঙ্ক যখন ধুয়ে যাচ্ছে তারা উচ্ছ্বসিত হবে। স্বাভাবিকভাবে প্রদেশ কংগ্রেসের তরফ থেকে, মানে এ রাজ্যের পিসিসির তরফ থেকে তারা কি প্রতিক্রিয়া দিচ্ছেন এবং এই গোটা বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলই বা কিভাবে দেখছেন, দেখুন। নতুন সরকার এসেছিল নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবং এসেই তাদের প্রথম ডায়ালগ ছিল। আমি ডায়ালগ শব্দটা সচেতনভাবে ব্যবহার করছি, না খাউঙ্গা না খানে দুঙ্গা। কিন্তু কি দাঁড়ালো শেষ অবধি? ইলেকটোরাল বন্ড থেকে শুরু করে পিএনবি নীরব মোদী, উঠে এলো বিতর্ক। এবিজে শিপইয়ার্ড, উঠে এলো বিতর্ক। রাফায়েল, সারা ভারতবর্ষ তোলপাড় হয়ে গেল। আদানি হিন্ডেনবার্গ, ভাবা যায় না কিভাবে শিল্পপতিদের হাতে নরেন্দ্র মোদী এই দেশটাকে বেচে দিয়েছে। ইলেকটোরাল বন্ড বিতর্ক, কি কি হয়নি। নিটও এমন একটা স্ক্যাম, শুধু আগামী প্রজন্মকে শেষ করে দেননি, কোটি কোটি, হাজার হাজার কোটি কোটি টাকার ইনভলভমেন্ট রয়েছে, ইনভলভমেন্টের অভিযোগ উঠেছে এই সরকারের বিরুদ্ধে।
এখন তো রাম মন্দিরের দক্ষিণা কোথায় চলে যাচ্ছে আমরা সেটাও জানি না, সেটা নিয়েও বিতর্ক। আজকের যে পরিস্থিতি সেই জায়গায় একটা বিষয় পরিষ্কার যে ককরোচ জনতা পার্টি বা যে ধরনের একটা দেশজোড়া আন্দোলনের কথা আসছে বিজেপির সরকারের বিরুদ্ধে, সেই জায়গার সঙ্গে আজকের এই ধরনের রায়গুলো যে কংগ্রেসের বিরুদ্ধে মূল যে দুর্নীতির অভিযোগ ছিল, যে স্বচ্ছ ভারতের কথা বলে বিজেপি ক্ষমতায় এসেছিল, সংসদীয় গণতন্ত্রে যেটা হয় সময় যখন বদলায় অনেকটা দিন পেরিয়ে যায়, তার 15 বছর পর যখন আগামী নির্বাচন হবে তখন এই জিনিসগুলো ঠিক কোন দিকে যাবে। অবশ্যই সেক্ষেত্রে এই ঘটনাগুলি যদি প্রচারে আনতে পারে কংগ্রেস এবং তারা যদি সত্যি সারা ভারতে একটা ভালো লড়াই দিতে চায়, সেক্ষেত্রে এই বিষয়গুলি কিন্তু তাদের ক্ষেত্রে ইতিবাচক একটা বৈশিষ্ট্য বা ইতিবাচক একটা গুণাবলী হিসেবেই ধরা হবে যে দেখো আমাদের বিরুদ্ধে যে কথাগুলো বলা হয়েছিল সেই কথাগুলো তো সেভাবে প্রমাণ করা যায়নি। আবার উল্টো যুক্তিও আসবে যে তৃণমূল রাজত্বে তো বামপন্থীদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে তাদের সম্বন্ধে কোনো তার আগের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কখনোই প্রমাণ করতে পারেননি, কিন্তু তার ফলেই যে বামপন্থীদের ভোট প্রচুর বেড়েছে এমনটা নয়। ফলে রাজনীতি সরলরৈখিক নয় এবং এই অসরলরৈখিকতার মধ্যে দিয়ে এই মুহূর্তে বিজেপির বিরুদ্ধে দেশজোড়া যে আন্দোলন চলছে, আগামী দিনে তা যে সত্যি বিজেপির খুব অসুবিধে করবে এবং কংগ্রেস যে সত্যি ব্যাপক দুর্নীতিপরায়ণ ছিল না, এই গোছের কোনো আলোচনা তারা আগামী দিনে মানুষকে কনভিন্স করতে পারবেন কিনা এর জন্য অপেক্ষা করতে হবে। আচ্ছা, আপনি নিশ্চয়ই আইপিএল দেখেন। আইপিএলের যিনি স্রষ্টা, যিনি প্রতিষ্ঠাতা, যিনি প্রথম কমিশনার, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল ওই ইউপিএ আমলেই এবং তিনি বিদেশ পালিয়ে যান। সেই ললিত মোদি, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলেও তা প্রমাণই করা গেল না। এবার ললিত মোদি ক্লিন চিট নিয়ে দেশে ফিরছেন। আজ যারা আইপিএল নিয়ে মাতামাতি করেন তারা অনেকেই চেনেন না তাকে, কিন্তু তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মানে আইপিএলের প্রতিষ্ঠাতা ও প্রথম চেয়ারম্যান। 2008 সালে তার হাত ধরেই এই টি-20 টুর্নামেন্টের সূচনা হয়। নাম ললিত মোদি। আর্থিক অনিয়মের অভিযোগ উঠতেই দেশ ছেড়েছিলেন ললিত। তারপর থেকে তিনি ভারতের খাতায় পলাতক। লন্ডনে বসবাস শুরু করেছিলেন। এবার ভারতে ফিরতে চলেছেন ললিত মোদি। জানা গিয়েছে ইডির অভিযোগ ও তদন্ত প্রক্রিয়ার পর আদালতে স্বস্তি পেয়েছেন আইপিএলের প্রতিষ্ঠাতা। দীর্ঘদিন দেশ ছাড়া থাকার পর এবার ভারতে ফিরতে চলেছেন ললিত। 2009 দক্ষিণ আফ্রিকা আইপিএলে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল তৎকালীন কমিশনারের বিরুদ্ধে। 2009 আইপিএল ভারত থেকে সরিয়ে দক্ষিণ আফ্রিকায় নিয়ে যাওয়া হয়। তার বিরুদ্ধে তদন্ত শুরু করে ইডি। ললিতের বিরুদ্ধে কি অভিযোগ ছিল? ললিতের বিরুদ্ধে ফেমা আইন লঙ্ঘনের অভিযোগ ওঠে। ইডির অভিযোগ, আইপিএল আয়োজনে বিদেশি সংস্থাগুলিকে বোর্ড বিপুল অর্থ দেয়। রিজার্ভ ব্যাংকের অনুমতি ছাড়াই অন্তত 243 কোটি টাকা পাঠানো হয়। 2018 সালে ইডি জানায় বোর্ড সভাপতি শ্রীনিবাসন ললিত মোদিদের শাস্তি দিতে হবে, কিন্তু ইডির সেই দাবির অনেকটাই খারিজ করে দিয়েছে ট্রাইব্যুনাল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যেসব শাস্তির সুপারিশ করেছে সেগুলোও বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। 16 বছর দেশ ছাড়া থাকার পর আইনি যুদ্ধে জয় পেয়ে উচ্ছ্বসিত ললিত মোদি। আদালতে স্বস্তি মিলতেই ললিতের বার্তা, ভারতীয় ক্রিকেট ও আইপিএলের স্বার্থে কাজ করেছি, কোনো অন্যায় করিনি। আসলে সময় হলো সবচেয়ে ভালো বিচারক। 16 বছর পর অবশেষে বিচার সম্পন্ন হলো। আদালতে স্বস্তি পাওয়ার পরই ভারতে ফিরতে পারেন ললিত মোদি। Really happy with the verdict yesterday. It's really been a great day. 16 years I have fought, and whatever I have been saying to the media and to everybody has finally emerged as the truth. I'm really happy that the tribunal has ruled in my favor. I was only concerned with the well-being of the IPL and nothing at all. That is the most dear to me. Now that chapter is behind me, I'm going to move on in my life, and I'm looking forward to coming back to India. And yes, I will come back probably end of this year or early next year. জানান চলতি বছরের শেষ দিকে বা আগামী বছরে প্রথমে তিনি ভারতে ফিরবেন। আপাতত নতুন করে জীবনে এগিয়ে যেতে চাইছেন পলাতক ললিত। কিন্তু কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। গত বছর 18 ডিসেম্বর ভারতে পলাতক আরেক ঋণখেলাপি বিজয় মালিয়ার জন্মদিন ছিল। পার্টিতে নিমন্ত্রিত ছিলেন ললিত মোদিও।
সেখানেই একটি ভিডিও করেন দুজন মিলে। তারপর সেটা পোস্ট করেন ইনস্টাগ্রামে। ভিডিওতে দেখা যাচ্ছে ললিত বলেছিলেন, আমরা দুজনে পলাতক, ভারতের সবচেয়ে বড় পলাতক। ললিত মোদি ও কংগ্রেসের মধ্যে সম্পর্ক মূলত রাজনৈতিক দ্বন্দ্বের। কংগ্রেসের অভিযোগ ছিল বিজেপি সরকারের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ললিত মোদিকে বেআইনিভাবে ব্রিটিশ ভিসা পেতে সাহায্য করেছিলেন। বিজেপি ও নরেন্দ্র মোদির সাথে তার গভীর সম্পর্কের অভিযোগ তুলেছে কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আর এবার আরেক মোদির কথা বলবো, নীরব মোদি। হিরে ব্যবসায়ী ছিলেন, ভারতের টাকা পয়সা লুটে নিয়ে তিনিও বিদেশ চলে গেছেন। তাকে এবার ফিরিয়ে আনার পালা। কিভাবে ফিরিয়ে আনা হবে? এত সহজ ছিল না। যদিও নীরব মোদির বিরুদ্ধে যে অভিযোগ উঠছে সেটা কিন্তু কংগ্রেস আমলে নয়। এই অভিযোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থাকাকালীন। যদিও প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পরই নরেন্দ্র মোদি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, একজন ঋণ খেলাপিকেও বরদাস্ত করা হবে না। যারা পালিয়ে গেছেন তাদের ফিরিয়ে আনা হবে। এবার সেই কাজটাই করছে সরকার। अगर पहले जैसी सरकार होती, यही दोस्ताना चलता, लूटना है लूटते चले, देना है देता चले, खाना है खाता चले, तो फिर उनको भागना भी नहीं पड़ता। इन लोगों को भागना इसलिए पड़ रहा है कि यहाँ पर उनको कानून नियमों का पालन करना पड़ेगा, पाई पाई चुकता करनी पड़ेगी, और इसलिए भागे हैं। जो भागे हैं उनको लाने के लिए अंतर्राष्ट्रीय कानून होते हैं, अंतर्राष्ट्रीय नीति नियम होते हैं, उसका पूरा पूरा उपयोग किया जा रहा है। ऐसे भगोड़ों के लिए मजबूत से मजबूत हमने कानून बनाए हैं। ভারতে ব্যাংকে আর্থিক প্রতারণা মামলায় অভিযুক্ত নীরব মোদি। গুজরাটের হিরে ব্যবসায়ী নীরব পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে কোটি কোটি টাকা ঋণ খেলাপের মামলায় অভিযুক্ত। এছাড়াও তার বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতির মামলাও রয়েছে। 2018 সালে তার বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। তদন্ত শুরু হওয়ার পরই দেশ ছেড়ে পালান তিনি। 2019 সালে ব্রিটেনে গ্রেফতার করা হয় নীরবকে। বর্তমানে হিরে ব্যবসায়ী নীরব মোদি লন্ডনের পেন্টনভিল কারাগারে বন্দী। প্রত্যর্পণ এড়াতে আইনি লড়াই লড়ছেন। শত অনুরোধেও তাকে ভারতের হাতে তুলে দেয়নি ব্রিটিশ সরকার। সে কারণেই নয়াদিল্লি ব্রিটেনে থাকা ভারতীয় অবৈধ অভিবাসীদের দেশে ফেরাতে রাজি হচ্ছে না। সম্প্রতি এমন দাবি করেছেন ব্রিটেনের প্রাক্তন স্বরাষ্ট্র সচিব প্রীতি প্যাটেল। প্রীতি প্যাটেল 2019 থেকে 2022 পর্যন্ত ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। 2021 সালে নীরব মোদির প্রত্যর্পণে অনুমোদন দিয়েছিলেন প্রীতি। 7 বছর নীরবের লন্ডনে থাকা অত্যন্ত হতাশাজনক বলে মন্তব্য প্রীতির। ভারত চায় ঋণ খেলাপি প্রতারক নীরব মোদিকে ভারতে ফেরালেই ব্রিটেনে থাকা অবৈধ ভারতীয় অভিবাসীদের চার্টার্ড বিমানে করে ভারতে ফেরানো হবে। কিন্তু ব্রিটেন নীরব মোদিকে ফেরাচ্ছে না। নীরব মোদিও আইনি লড়াই লড়ছেন। অভিযোগ, এর জন্য ইতিমধ্যেই 10 লক্ষ পাউন্ডের বেশি খরচ করে ফেলেছেন নীরব। চলতি মাসের শুরুতে ইউরোপীয় মানবাধিকার আদালতে তার আবেদন খারিজ হয়ে গিয়েছে। তবে এখনও তাকে ভারতের হাতে তুলে দেয়নি ব্রিটিশ সরকার। কি অভিযোগ নীরব মোদির বিরুদ্ধে? 2012 সালে দুবাইয়ের এক সংস্থাকে ঋণ দিয়েছিল ব্যাংক অফ ইন্ডিয়া। ঋণের পরিমাণ ছিল $4.1 মিলিয়ন। ওই সংস্থার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন নীরব। 2013 সালে সেই ঋণের ব্যক্তিগত গ্যারান্টার হন নীরব মোদি। 2018-এ পিএনবি জালিয়াতি কাণ্ড প্রকাশ্যে আসতেই ঋণের টাকা ফেরত চেয়ে দুবাইয়ের ওই সংস্থা এবং নীরব মোদিকে একযোগে নোটিশ পাঠায় ব্যাংক অফ ইন্ডিয়া। আদালতের নথি অনুযায়ী সেই নোটিশের কোনো জবাব দেয়নি নীরব। তারপর থেকেই ওই টাকা নিয়েও আইনি লড়াই চলছে। লন্ডনে লাগাতার আইনি ধাক্কা খাচ্ছেন নীরব। কয়েকদিন আগে লন্ডনের হাইকোর্টে পলাতক হিরে ব্যবসায়ী বাহানা দেন ভারতে ফেরা তার জন্য ঝুঁকি হবে। ভারতীয় তদন্তকারী সংস্থাগুলি শারীরিক মানসিক নির্যাতন চালাবে। দৃষ্টিশক্তির গুরুতর সমস্যা, মানসিক অবসাদের যুক্তি দোহাই হিসাবে দেওয়া হয়। ভারতে ফেরা আটকাতে প্রত্যর্পণ মামলাটিকে নতুন করে খোলার আবেদন জানিয়েছিলেন ঋণ খেলাপি নীরব মোদি। যদিও সেই আবেদন খারিজ করে দিয়েছেন লন্ডনের হাইকোর্টের বিচারপতিদের বেঞ্চ। বিশেষজ্ঞদের বক্তব্য, এবার সময়ের অপেক্ষা। খুব শীঘ্রই নীরব মোদিকে দেশে ফেরানো হবে। जहाँ तक नीरव मोदी का सवाल है, नीरव मोदी के बारे में जैसे हम लोगों ने पहले ही बताया आपको कि कुछ न्यायिक वहाँ पर प्रोसीडिंग्स चल रहे हैं यूके में। जब वो न्यायिक जो प्रक्रिया है वो ख़त्म हो जाएगा, उसके बाद वो उनका प्रत्यर्पण होगा। तो इसमें हम वो जो लीगल प्रोसीडिंग्स है उसमें हम लोग उसको हम फॉलो कर रहे हैं। और लेकिन हमारे तरफ से हम भारत सरकार ये प्रतिबद्ध है कि जितने भी भगौड़े लोग हैं वो लोग भारत वापस आए और यहाँ पर जो न्यायिक प्रक्रिया है उसके सामने वो खड़े हों।
এখন শুধু বাকি কিছু প্রশাসনিক প্রক্রিয়া। সেগুলি হয়ে গেলেই নীরবের প্রত্যর্পণের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করতে পারে ব্রিটেন কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।